সম্প্রতি ভারতে বাংলা ভাষা পেয়েছে ধ্রুপদী ভাষার তকমা। বাঙালি হিসেবে অবশ্যই এই কৃতিত্ব গৌরবের। কিন্তু জানেন কি, আজকের এই বাংলা ভাষা ছিল না 400 বছর আগেও। বাংলার এই গদ্যরূপের বয়স মেরে কেটে 300 বছরও নয়। বাংলার বর্ণগুলি কিছুটা তারও অতীতে রূপ পেয়েছিল বটে, তবে তখন বাংলা লেখা হতো কিছুটা সংস্কৃত আর কিছুটা মৈথিলি ভাষার ধাঁচে পদ্যরূপে। চর্যাপদ, মঙ্গলকাব্য এসবই কিন্তু সেই যুগের সাক্ষ্য বহন করে। তাহলে আজকে আমরা যে বাংলা ভাষায় পড়ি, লিখি, কথা বলি, তা এলো কোথা থেকে? আমরা 2 পর্বে আনছি সেই গল্পই। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক রইল ডেসক্রিপশনে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। তাই আর দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব। 1801 সালের 12ই মে 13 জন ছাত্র নিয়ে শুরু হলো ফোর্ট উইলিয়ামের বাংলা ক্লাস। কেরি নিজে বাংলা ভাষা শিখে নিয়েছিলেন বটে, তবে পড়াতে এসে পড়লেন চরম সংকটে। বাজারে তো এমন কোনো বইই নেই যেখানে বাংলা ভাষার ব্যাকরণ, শেখার রীতি ইত্যাদি লিপিবদ্ধ আছে। হিন্দু পণ্ডিতরা সংস্কৃত চর্চা করলেও বাংলা ভাষা শেখার জন্য তাঁরা লেখেননি কোনো বই। সত্যি বলতে সে যুগে বাংলা ভাষা শেখার জন্য বাঙালিরা নেয়নি কোনো উদ্যোগ। 1778 সালে প্রথম ন্যাথানিয়েল ব্রাসি হালেদ তার বিখ্যাত গ্রন্থ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। অনেকেই এটাকে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বলেন বটে, তবে বাংলার প্রথম ব্যাকরণ কিন্তু লিখেছিলেন 1743 সালে ম্যানুয়েল দা অ্যাসুম্পাসা। বইখানার নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হালেদের ব্যাকরণকেই বাংলা ভাষার প্রথম ব্যাকরণের স্বীকৃতি দেওয়া হয়। 1801 সালের 12ই মে 39 বছর বয়সে যখন উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে কার্যভার গ্রহণ করলেন, তখন তাকে এদেশের সমস্ত শিক্ষিত উচ্চবিত্ত সাহেবদের ও ইংল্যান্ডের ব্যাপটিস্ট সোসাইটিরও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পড়াতে গিয়ে কেরি বুঝলেন, পাঠ্যপুস্তক হিসেবে ছাত্রদের হাতে তুলে দেওয়া যায় এরকম বই তো নেই। যে কটি বাংলা ভাষার বই বা বলা ভালো পদাবলী, মঙ্গলকাব্য রয়েছে, সে সবই তো পদ্য। সাধারণ ঘাটে মাঠে ঘোরা বাঙালি তো নিশ্চয়ই পদ্যে কথা বলে না। এমনকি শ্রীরামপুর মিশন থেকে যিশুর যে জীবনীটি তৎকালীন সময়ের কিছু আগে বাংলায় প্রকাশিত হয়েছিল, সেটিও ছিল বৈষ্ণব গ্রন্থের ধাঁচে পদ্যে লেখা। নাম খ্রিস্ট বিবরণামৃতাং। 1801 সাল থেকে যেসব ব্রাহ্মণরা ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন বিভাগে যোগ দিচ্ছিলেন, তাঁদের উপাধি ছিল তর্কচূড়ামণি, তর্কালঙ্কার, বিদ্যারত্ন, বিদ্যালঙ্কার, তর্কবাচস্পতি প্রভৃতি। এই উপাধিগুলি প্রমাণ করে এরা সবাই সংস্কৃত পণ্ডিত, বাংলা নয়। এসব শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম মাথায় এসে থাকলে আপনি কিন্তু সঠিক, তিনিও সংস্কৃত পণ্ডিতই ছিলেন, বাংলা নয়। কেরি হালেদের বাংলা ব্যাকরণ সম্পর্কে অবগত ছিলেন। হালেদের বাংলা ব্যাকরণ সত্যি বলতে সেই অন্ধকার সময় ছিল একটা ছোট্ট মাটির প্রদীপের মতো। আজ এত জাঁকজমকে যার গুরুত্ব বোঝা দায়, অথচ যার অস্তিত্ব সেই অন্ধকার সময়ে কেরি বুঝতে পেরেছিলেন। তবে হালেদের ব্যাকরণের বেশ কিছু সমস্যাও ছিল। হালেদ বাংলা বাক্যের গঠন রীতির নির্দিষ্ট কোনো রূপ দিতে পারেননি। সে সময় বাংলা ভাষায় আরবি, ফার্সি, হিন্দির বহুল ব্যবহার আসলে হালেদের জন্য বাংলা বাক্যের সঠিক গঠন রীতিটিকে উদ্ভাবনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। কেরি হালেদের পথ অনুসরণ করেই এই সমস্ত ত্রুটিকে সঠিক করে বাংলা ব্যাকরণ রচনা করলেন। 1805 সালে এই বইয়ের দ্বিতীয় সংস্করণ যখন প্রকাশিত হল, তখন এই বইতে বাংলা ভাষার বা বলা ভালো গদ্যের বিশৃঙ্খল রূপটিকে একটি নির্দিষ্ট নিয়মে বেঁধে ফেলেছিলেন উইলিয়াম কেরি। মজার বিষয় হল, এই উইলিয়াম কেরি একবার বোনকে চিঠি লিখতে গিয়ে লিখেছিলেন, I am at present incapable of preaching to Hindus. I am unacquainted with their language. আবার সেই সাহেব কেরি কিনা এই বাংলা ব্যাকরণের মুখবন্ধে লিখেছেন, It may be esteemed one of the most expensive and elegant language of the East. ইস্ট মানে এখানে ইস্ট ইন্ডিয়া নয়, ইস্ট বেঙ্গলও নয়, ইস্টার্ন হাফ অব দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বাংলা ভাষাকে তিনি প্রাচ্যের অন্যতম সুন্দর ভাষার একটি বলছেন।
আজকাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বাংলা কথ্য ভাষার বিভিন্ন রূপভেদ রয়েছে। বাংলাদেশেও রয়েছে এরকম বহু অঞ্চল ভিত্তিক বাংলার রূপভেদ। খুব সম্ভবত উইলিয়াম কেরি প্রথম, যিনি এই বাংলা ভাষার বিভিন্ন রূপভেদকে চিহ্নিত করেছিলেন। তবে তিনি অঞ্চলভেদের কারণে বাংলা ভাষার রূপভেদ হওয়ার ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন সমাজের স্তরভেদে ও পেশার ভিত্তিতে বাঙালির বাংলা ভাষার তারতম্য হচ্ছে। অবশ্য সে সময়ের বিচারে দেখলে এই নির্ণয়ও খুব একটা ভুল ছিল বলা যায় না। সে সময়ের একটি বিশেষ অঞ্চলের লোকের সিংহভাগ বংশানুক্রমে একটি বিশেষ কাজেই নিয়োজিত থাকত। এরকমই বিভিন্ন পেশার মানুষদের কথোপকথনের নমুনা তিনি নথিবদ্ধ করেন ডায়ালগস ইন্টেন্ডেড টু ফেসিলিটেট দ্য অ্যাকোয়ারিং অফ বেঙ্গলি গ্রন্থে। এই বইটি তার সেই অর্থে মৌলিক রচনা ছিল না। তিনি ৩১টি অধ্যায়ে সমাজের বিভিন্ন স্তরের বাঙালিদের কথোপকথন নথিবদ্ধ করে সেগুলি সম্পাদনা করেছিলেন। মোটে, মজুর, ভদ্রলোক, কামার, কুমোর, কার কথা নেই সেখানে। এমনকি বাঙালি গৃহবধূদের দৈনন্দিন ঝগড়াও নথিবদ্ধ হয়েছে সেই বইতে। ১৮১২ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় ১৫০টি বিভিন্ন ধরনের গল্পের সংকলন। সাহিত্য, ইতিহাস, পুরাণ সবকিছু নিয়ে প্রকাশিত হয়েছিল ইতিহাসমালা, যে বইয়ের মূল ইউএসপি বা আকর্ষণ হল সহজ সরল বাংলা গদ্য। এগুলো পড়তে গেলে দেখা যায় এক জ্যোতিচিহ্নের অসঙ্গতি ব্যতীত আজকের দিনের বলিষ্ঠ বাংলা ভাষার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের দায়িত্ব নেন, কিন্তু বাংলা ভাষার পাঠ্যপুস্তক তখনও অমিল। কলেজের মুন্সি রামরাম বসুকে তিনি বাংলা পাঠ্যপুস্তক রচনার অনুরোধ করলেন। ১৮০১ সালে রামরাম বসু লিখলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র, যা সম্পর্কে কেরি পরে লিখেছিলেন দ্য ফার্স্ট প্রোজ বুক এভার রিটেন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিতের পদে কেরি সুপারিশ করলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। ১৮০৫ সাল নাগাদ তিনিও সংস্কৃত বিভিন্ন কাহিনীর অনুপ্রেরণায় বাংলা গদ্য রচনার কাজ শুরু করেন। ১৮১৩ সালে তিনি ৩২ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি প্রভৃতি গ্রন্থ সম্পূর্ণ করেন। ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম থেকেই বাংলা ভাষার প্রতি কর্তৃপক্ষের খুব একটা গরজ ছিল না। সে সময়ের বাজার অর্থনীতির বিচারে এগিয়ে ছিল ফার্সি, আরবি ও হিন্দুস্তানি বা হিন্দি। এই সমস্ত বিভাগের প্রধানরা যুক্ত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিক পদে। ফলে এই তিন ভাষার গুরুত্ব বাংলার থেকে ঢের বেশি ছিল। ফার্সির কথা আগেই বলেছি আপনাদের। অন্যদিকে আরবি ভাষা সেই সময় অনেকটাই অপ্রচলিত হলেও মোগল আইন গ্রন্থগুলি ছিল আরবিতে লেখা। ফলে এই ভাষার আলাদা গুরুত্ব ছিল কলেজে। এই বিভাগের প্রধান লেফটেন্যান্ট জন বেলি সে সময়ে কলেজের সবথেকে বেশি বেতনভোগদের একজন ছিলেন। অন্যদিকে বিরাট উত্তর ভারতের নিরিখে ইংরেজদের হিন্দি বা হিন্দুস্তানি ভাষা শেখা বেশি সুবিধাজনক ছিল এবং বেশ কিছু ক্ষেত্রে তাদের তা শেখা সহজও ছিল। উইলিয়াম কেরি কোনো সরকারি পদে না থাকায় বাংলা বিভাগের প্রতি অবজ্ঞা ছিল কর্তৃপক্ষের। হিন্দুস্তানি বিভাগের প্রধান জন বি গিলক্রিস্টের মতে বাংলা গ্রাম্য ইতর্জনের ভাষা। ১৮০৩ সালে ফরাসি থেকে হিন্দুস্তানি ভাষার একটি অনুবাদের জন্য গিলক্রিস্ট এই বিভাগের মুন্সি হাফিজউদ্দিনকে ৬০০ থেকে ১০০০ টাকা অর্থ পুরস্কারের আবেদন কর্তৃপক্ষের কাছে রাখেন। সে আবেদন সহজেই মঞ্জুর হয়। অন্যদিকে এই একই বছর কেরি রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যারত্নকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদের জন্য সমপরিমাণ অর্থমূল্যের পুরস্কার দাবি করলেও শেষ অবধি অর্ধেক অর্থমূল্য বরাদ্দ হয়েছিল। উইলিয়াম কেরি বাংলা ভাষার পণ্ডিতদের জন্য লড়েছিলেন, তাদের সমমানের বেতনের দাবি তুলেছিলেন। তিনি বাংলা ভাষার সম্ভাবনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন। তিনি অনুভব করতেন বাংলা ভাষার সঠিক চর্চার মাধ্যমে তা ধ্রুপদী ও জনমানস উভয় ক্ষেত্রেই উত্তীর্ণ হবে। এখনও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি পদে কাজের জন্য সবসময় বাংলা ভাষা জানাটা আবশ্যিক নয়। তখনও অবস্থাটা একই রকম ছিল। ১৮০২ সালের জানুয়ারি মাসে পরিচালক সমিতি গভর্নর জেনারেলকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত পদে বাংলা ভাষা জানাটা প্রয়োজন সেই সমস্ত পদে যেন ওই ভাষায় অজ্ঞ ব্যক্তিদের রাখা না হয়।
অথচ 1826 সাল অবধি ফার্সি ও হিন্দুস্থানি সরকারি কাজে প্রাধান্য পেয়েছে। বাংলা প্রেসিডেন্সিতে কাজ করতে গেলেও বাংলা ভাষা আবশ্যিক করা হয়নি। ঢাকা, মুর্শিদাবাদ, হুগলি, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলের বিচারক, কালেক্টররা মূলত ফার্সি ভাষাই জানতেন। তাদের কেউই জানতেন না বাংলা। সেই সময়ের উর্দু, ফার্সি ভাষাবিদদের এতটাই প্রাধান্য ছিল যে অনেক সময় হিন্দুস্থানি ভাষাও কোণঠাসা হয়ে পড়ত। কারণটা খুব স্বাভাবিক, ফার্সি ভাষা দীর্ঘদিন ধরে সরকারি ভাষার তকমা পেয়ে এসেছে। জনমানসে অভিজাত শ্রেণী সে ভাষাকে আঁকড়ে ধরেছে। ঠিক সেই কারণেই 1838 সালে যখন সরকারি ভাষা হিসেবে ফার্সিকে বদলে ইংরেজি করা হলো, তখন শুধু মুসলিমরাই নয়, হতাশ হয়েছিলেন এই বাংলার বহু হিন্দু ফার্সিবিদরাও। 1824 সালে দীর্ঘ 32 বছরের সাধনার পর কেরি সম্পূর্ণ করলেন তার ডিকশনারি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই অভিধানে ছিল প্রায় 85,000 বাংলা শব্দ। কোনো এক বিদেশি সাহেব এমন একখানা অবিশ্বাস্য কাজ করেছেন, আজকের দিনে এই সময়ে বসে ভাবতে তা বেশ অবাকই লাগে, তাই না? ততদিনে অবস্থা বদলেছে অনেকটাই। বাঙালিরা বাংলা ভাষায় নিজেদের সংবাদপত্র ও বিভিন্ন নকশা লিখতে শুরু করে দিয়েছে। তাই কেরি বাংলা সাহিত্যের এই নবজাগরণের কালে কলেজ কর্তৃপক্ষকে বাংলা বিভাগে বেশ কিছু সংস্কার সাধনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সে প্রস্তাবও খারিজ হয়ে যায়। 1824 থেকে 1832 সালের মধ্যে কলেজ কাউন্সিলের সচিব ডেভিড রুবেল এমন নির্দেশও জারি করেছিলেন যে ভবিষ্যতে বাঙালি পণ্ডিত নিয়োগ করার আগে দেখে নিতে যে তার হিন্দি ভাষা জ্ঞান আছে কিনা। হিন্দি ভাষা জ্ঞান থাকতে হবে একজন বাঙালি পণ্ডিতের। তবেই বুঝুন, এই সমস্ত কারণে বেশ কিছু বাঙালি পণ্ডিতকে ছাঁটাই করাও হয়েছিল। এই সমস্ত কারণে কলেজের বাংলা বিভাগের ছাত্র হঠাৎ করেই বেশ কমে এসেছিল। কেরি এই নীতিরও চরম বিরোধিতা করেছিলেন। তার মনে হয়েছিল যারা পড়াবেন তাদের বাঙালি হওয়া প্রয়োজন, যাতে বাংলা উচ্চারণ তারা নির্ভুলভাবে করতে পারেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন তার অনুমতি ছাড়া বাংলা বিভাগে কাউকে নিয়োগ করা চলবে না। অবস্থা বদলালো 3 বছরেই। 1828 সালেই 3 জন ছাত্রের শ্রেণীকক্ষ ভরে উঠল 34 জন ছাত্রে। বাংলা ভাষার প্রতি উইলিয়াম কেরির প্রেম এবং অবদান নিয়ে আলোচনা করতে বসলে বোধহয় একটা গোটা বই লিখেও তা শেষ হবে না। উইলিয়াম কেরির মতো প্রতিভাধর খুব কম ইউরোপীয়ই এদেশে এসেছিলেন যারা এদেশের ভাষা নিয়ে চর্চা করেছিলেন। তিনি 12 থেকে 15টি প্রাচ্য ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতেন নিজের মাতৃভাষার মতোই সমান দক্ষতায়। তার সবথেকে বড় কাজ ছিল তিনি 13টি ভারতীয় ভাষাকে একত্রে নিয়ে একটি অভিধান বা ইউনিভার্সাল ডিকশনারি রচনার কাজে হাত দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত 1822 খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। আমাদের দুর্ভাগ্য, সেই অভিধানটি আজও বর্তমান থাকলে তা হতো পৃথিবীর ইতিহাসে এক অনন্য কীর্তি। এই 13টি ভাষা ছিল সংস্কৃত, কাশ্মীরি, কন্নড়, গুর্জর, জলন্ধর, মধ্যদেশ, পার্বতী, মিথিলা বা মৈথিলি, বাংলা, উৎকল বা ওড়িয়া, মারাঠি, তেলেগু ও তামিল। তবে উইলিয়াম কেরি নিজেকে প্রতিভাধর বলতে নারাজ ছিলেন। তিনি তার ভাইপোকে চিঠিতে লেখেন, আমার অবর্তমানে যদি কেউ আমার বিচার করতে চায় তাহলে তার একটা মাপকাঠি তোমাকে বলে দিয়ে যাই। যদি সে বলে আমি পরিশ্রমী, তাহলে তার বর্ণনা যথার্থ, তার বেশি কিছু বললে অতিরঞ্জিত হবে। উইলিয়াম কেরির বাংলা ভাষার প্রতি অবদান প্রসঙ্গে সাহিত্যিক সজনীকান্ত সেন লিখেছিলেন, তিনি প্রথম অনুভব করিয়াছিলেন একটি বৃহৎ জাতির অন্তরের সর্ববিধ ভাব প্রকাশের পক্ষে এবং সাংসারিক, ব্যবহারিক, দৈনন্দিন সকলবিধ প্রয়োজন সাধনের পক্ষে বাংলা ভাষাই যথেষ্ট। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে বৈদেশিক কেরি যাহা বুঝিয়াছিলেন, বাঙালি প্রধানদের তাহা সম্যক প্রণিধান করতে আরও শতাব্দীকাল সময় লাগিয়াছিল। উইলিয়াম কেরি মারা যান 1834 সালে, আর এর ঠিক 5 বছর পর অর্থাৎ 1839 সালে উইলিয়াম কলেজ থেকেই সংস্কৃত আইন বিষয়ে উত্তীর্ণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ বুঝতেই পারছেন, যে বিদ্যাসাগর ভবিষ্যতে বাংলা ভাষার সংস্কার, জনমানসে প্রচার ও প্রসারে অগ্রগণী ভূমিকা নিয়ে বর্ণ পরিচয়ে কথামালা লিখতে চলেছেন, তিনিও ফোর্ট উইলিয়াম কলেজে যোগ দিয়েছিলেন সংস্কৃত বিভাগেই। 1841 সালে সেই একই বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
অর্থাৎ উইলিয়াম কেরি যখন মারা যাচ্ছেন তখনও আজকের বাংলা ভাষা জনমানসে হালে পানি পায়নি। সেই কাজটি শেষমেশ করেছিলেন বিদ্যাসাগরদের মতো পথিকৃতরা। তবে সে গল্প আবার হবে অন্য কোনো একদিন। আজকে এখানেই শেষ করি। তবে পর্বটা শেষ করার আগে অল্প কিছু অনুরোধ রাখি। আমাদের দেশের পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী দেশ বাংলাদেশ মিলিয়ে বাংলা ভাষাভাষীর মানুষ নেহাত কম নয়, অথচ গত 1 দশক ধরে দুই দেশে সাবলীল বাংলা লিখতে, পড়তে ও বলতে পারার সংখ্যাটা কিন্তু দিন দিন কমছে। ভারতে হিন্দি আর বাংলাদেশে উর্দু ও আরবি আগ্রাসনের কথা আমরা তর্কের খাতিরে উড়িয়ে দিতে পারি ঠিকই, তবে তা চূড়ান্ত বাস্তব। এভাবে চলতে থাকলে একটা সমীক্ষা বলছে বাংলা ভাষাটা আর মেরে কেটে 70 বছর থাকবে, তারপর তার স্থান হবে লাইব্রেরিতে। বিশ্বময় 21শে ফেব্রুয়ারি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। 1952 সালের এই দিনটিতেই ঢাকার রাজপথে বাঙালি দিয়েছিল রক্ত তার ভাষার অধিকার রক্ষার্থে। ভারতে 1961 সালের 19শে মে শিলচর স্টেশনে নিজেদের ভাষার অধিকার রক্ষার্থে জীবন দিয়েছিল বাঙালি। যে ভাষার ইতিহাস এত রক্তের, সে ভাষাকে কি এত সহজে আমরা গঙ্গা বা পদ্মায় জলাঞ্জলি দিয়ে নিজেদের আধুনিকতার সাজে সজ্জিত করব? যে কোনো ভাষার জনপ্রিয়তায় সরকারি ফরমানের একটা বিরাট ভূমিকা আছে। যতক্ষণ তা দুই দেশেই অমিল, ততক্ষণ আসুন না আমরা আমাদের সীমিত সাধ্যে নিজেদের মাতৃভাষার রক্তের ঋণ শোধের চেষ্টা করে যাই। আপনি, আমি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, চলুন না একজন বাঙালি হিসেবে নিজের উত্তর প্রজন্মকে বাংলা লিখতে ও পড়তে শেখাই। হয়তো আমাদের সবাইকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু সেটুকু কি আমরা পারবো না? এই উইলিয়াম কেরি যখন বিদেশি হয়েও বাঙালিদেরই বাংলা ভাষা শেখালেন, সেখানে বাঙালি বাংলা শিখতে পারবে না? যাই হোক, কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকেই দিতে পারে অনেক অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।